সাথে পরিচয় আজকের না, মোটামুটি বলা যায় শৈশব থেকেই। আমার সাথে ওনার প্রথম দেখা 1976-77 সালে, আজ থেকে 4 দশক নয় 4 যুগ আগে। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় থাকি। আমার সাথে একই জায়গায় থাকতো আমার শৈশবের বন্ধু জুবায়ের, এবং আমাদের দুজনের সাথে একই সময়ে দেখা। আমাদের বাবারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই সূত্রে সেখানে থাকা। আমাদের একটা বিজ্ঞান ক্লাব ছিল, বিজ্ঞান ক্লাবের নাম ছিল অনুসন্ধানী। আমরা ছিলাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, আর জামিল ভাই এবং ওনার বন্ধুরা ছিলেন ওনার প্রধান কেন্দ্রীয় ক্লাবের কেন্দ্রীয় সদস্য। তো ওনারা একদিন বেড়াতে আসলেন আমাদের কার্যকলাপ দেখার জন্য। তখন আমাদের সব বিজ্ঞান ক্লাবের কার্যক্রম চলত বাসায়, আমাদের গারাজে। তো এখানে ওসামা আছে, ওসামা জানবে আমাদের পাড়ায় ইসা খান রোডে। তখন সাবা আপা থাকতো, ওনার অনেক কাজিন থাকতো আমাদের পাড়াতে। পুটু ভাই এখানে আজকে জানি না চিপি আপা বা ওনারা আসছেন কিনা। তো অনেকেই ওখানে ছিলেন, সেই সূত্রেও ওনার সাথে সবসময় দেখা হতো। তো আমরা একসাথে শুধুমাত্র অনুষ্ঠান করিনি, অনেক কিছুই একসাথে করেছি। তো ওনার প্রথম দেখায় যেটা আমার প্রথম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্টিং ইমপ্রেশন, যে দেখলাম যে ওনারা কয়েকজন তরুণ, সবাই জিন্সের প্যান্ট পরা, শুষ্ক চুল। তার মধ্যে একজন ডিফারেন্ট, বেনাস ভাবি জানবেন কি বলছি, একেবারে পরিপাটি, চুল আছড়ানো, প্যান্ট শার্ট বোঝা। সেই সময় এটা খুব একটা সচরাচর দেখা যেত না ওই বয়সে। উনি তখন কলেজে পড়েন, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার। সেই থেকেই ওনার সাথে অনেক কিছু কাজ করেছে। আজকে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তার ছোট ভাই ছিলেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। উনি থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের লাল বাংলোতে। তা আমরা আমাদের যত ক্লাবের যত কিছু আলাপচারিতা ওনার বাসাতেই করতাম, কারণ উনি ছিলেন আমাদের ক্লাবের উপদেষ্টা, এবং আমাদের একটা বিজ্ঞান সাময়িকী বেরোতো, সেটারও সম্পাদক ছিলেন। তো জামিল ভাই, আমরা জুবায়ের, আমরা একসাথে অনেক বিজ্ঞান মেলা করেছি, টিভিতে অনেক অনুষ্ঠান, রেডিওতে অনুষ্ঠান, এরকম অনেক কিছুতে আমরা ব্যস্ত থাকতাম। তো সেই আমাদের প্রথম পরিচয়, সেটা অনেকদিন চললো। তারপর জামিল ভাই চলে গেলেন বিশ্ববিদ্যালয়ে, আর আমি চলে আসলাম মেরিন একাডেমিতে পৃথিবী ঘুরতে। তারপর বহু বছর দেখা নেই। জুবায়ের আমাকে জানালো চিঠিতে যে সে কেন্টে এসেছে, ওহায়োতে, এখানে জামিল ভাইও আছে। তো তখন আমি জানি না যে আমার জীবনে ওহায়ো আমার সাথে একসাথে এক হয়ে যাবে। আমি কাজের সূত্রে নিউ ইয়র্ক থেকে ওহায়োতে আসলাম 2004 সালে। আবার দেখা হলো জামিল ভাই, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনের মধ্যে উনি তখন বিবাহিত, কিন্তু একই রকম পরিপাটি, নিপাট ভদ্রলোক। জামিল ভাই ছিলেন আমার বড় ভাইয়ের মতো। উনি শুধু যে আমার সাথে পরিচয় ছিল তা না, ওনার পরিবারের সাথে লতায় পাতায় অনেকের সাথে। এখানে তো ওনার বোনের হাজব্যান্ড আছে সেলিম ভাই, উনি আমার বড় ভাইয়ের বন্ধু। পাড়াতে তো থাকা হতোই, ওনার সাথে আমার যতটুকু না বন্ধুত্ব বা সখ্যতা, তার থেকে আমার ইমিডিয়েট বড় ভাইয়ের সাথে বেশি ছিল। একটা ঘটনা মনে পড়ে, আমার ছোট বোন ওকে চিনে। কিভাবে চিনে? যে খরগোশ ভাই। কারণ বেলিওরে যখন থাকতেন আমার সেজু ভাই ওখান থেকে একজোড়া বানি নিয়ে আসেন খরগোশ। তো ওই খরগোশটাই ছিল আমার ছোট বোনের প্রিয়। দুদিন আগেও কথা হলো, যে বললাম যে জামিল ভাইয়ের আজকে একটা স্মরণ অনুষ্ঠান হবে। বলে কি খরগোশ ভাই? সো দ্যাটস হাউ শি নিউ। আমার মার সাথে কথা হলো, মাও জামিল ভাইকে ভালো করে জানতেন, ভালো করে চিনতেন। আমার মাও জানতেন যে ওখান থেকে, বিকজ খরগোশ আনলে যা হয়, 2 থেকে 4টা থেকে 8টা, একটা বিশাল একটা জ্বালাতনের ব্যাপার ছিল। কিন্তু ওই হিসাবে তখনও জামিল ভাইকে চিনতেন। তারপরে আমি যখন ওহায়োতে আসি, অনেক কিছুর কাছ থেকে, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওনার যে সুরুচির পরিচয় শুধুমাত্র তার কাপড় চোপড়ের সীমাবদ্ধ ছিল না। আগে সবাই বলল সংস্কৃত মনা। ওনার বাগান করার শখ, ওনার কাছ থেকে বাগানের অনেক কিছু শিখেছি। উনি আমাকে শেখালেন কিভাবে শীত শেষ হওয়ার আগে, বসন্তের আগে কিভাবে ঘরে
বীজতলা তৈরি করা যায় সেটা ফুল গাছের, কিভাবে একটা ফুলের টবে 3 স্তরের গাছ লাগানো যায় সেটা ওনার কাছ থেকে শিখলাম। এরকম অনেক কিছু টিপস আমাদেরকে দিতেন। তারপর অনেক বছর গেল, 2016 সালে আমাদেরকে ডালাসে চলে যেতে হলো। তারপর ওনার একটা আক্ষেপ ছিল যে ওনার যেতে চাইতেন ডালাসে, কিন্তু ওনার যাওয়া হলো না। তো যখনই দেখা হতো আমাকে উনি বলতেন ইকরামুল, এখানে সবাই জানে খালেদ, কিন্তু উনি বলতেন ইকরামুল, কারণ জুবাইর জানে আমাদের স্কুলে যারা সভাপতি তারা ইকরামুল নামই জানে। উনি আমাকে বলতেন ইকরামুল। আজকে উনি থাকলে বলতো ডেফিনেটলি ইকরামুল ইউ আর লুকিং শার্প, কারণ উনি ওনার দৃষ্টি ছিল সবাইকে ওনার ভালো লাগতো, উনি কমপ্লিমেন্ট দিবেন। তো এই জিনিসগুলি আমার কাছে, ছোট ছোট জিনিসগুলি আমার কাছে খুব মনে দাগ কাটে। ওহাও থেকে ওনার ডালাসে যাওয়া হয়নি, আমি শেষ পর্যন্ত ঘুরে আবার ডালাস থেকে ওহাও চলে আসলাম। আমার এটা বলবো যে ভাগ্য যে ওনার শেষ সময় কিছুটা সময় ওনার পাশে বসে কাটাতে পেরেছি। উনি যখন দেখতেন আমাকে আর রিতাকে, বুঝতে পারতাম আমাদেরকে চিনতে পারেন কিন্তু কথা বলেন না। আমি যখন ওনাকে পাশে বসে গান শোনাতাম ওনার চোখ দিয়ে দেখতাম পানি পড়ে। ওনার ইমোশনাল চেঞ্জেসগুলি খুবই পরিষ্কার ছিল। উনি কথা বলতে না পারলেও তার ভাবের কোনো রকম অভাব ছিল না। তো আমি দোয়া করি আজকে যে উনি যেখানে আছেন ভালো আছেন, ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, ওনার সব দোষ ক্ষমা করে দিয়ে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাকে এবং রিতাকে উনি খুবই স্নেহ করতেন সব সময়, আর রিতার কবিতা আমার খুব পছন্দের ছিল। তো আজকে ওনাকে স্মরণ করে ওনার জন্য রিতা একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি একটা কবিতা পড়ছি। কবিতার নাম কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচির। এই কবিতায় ছোট বোন তার দিদিকে চিরতরে হারিয়ে প্রতিদিন তাকে মনে করছে। আমারও তাই এই কবিতাটা পড়তে গিয়ে আমার ভাইয়ের কথা মনে পড়ছে। এর জন্যই আমি এই কবিতাটা বেছে নিয়েছি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। মা গো, আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুরে ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাক চলে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো, আমার শোলক বলা কাজলা দিদি কই? সেদিন হতে কেন মার দিদি আসে না গো? দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকে? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোয় গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে পড়ে গেছে শিউলি গাছের তল। মারা সীমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে। উড়িয়ে তুমি দিও না মা গো, ছিটতে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। এমন সময় মা গো, আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে নেবুর, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝিরি তাকে ঝোপে ছাড়ে। নেবুর গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। মা গো, আমার শোলক বলা কাজলা দিদি কই? ধন্যবাদ।